বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক প্যান্ডেমিক বা কোভিড-19 করোনা ভাইরাস গোটা পৃথিবীকে টালমাটাল করে দিয়েছে, এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এবং কোভিড-19 শুধুমাত্র মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই মানুষকে সীমাবদ্ধ রাখেনি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা গোটা বিশ্বজুড়েই বিপর্যস্ত এবং জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা গোটা পৃথিবী জুড়েই চলছে। এরই মধ্যে কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানাভাবে সে হানা দিতে শুরু করেছে। বাংলাদেশেও এর বাইরে নয়। বাংলাদেশে প্রাথমিক অবস্থায় খানিকটা পিছিয়ে পড়লেও প্রস্তুতি যেহেতু তেমন কোনো ছিল না এবং জানাও ছিল না প্রস্তুতিটা কী ধরনের হওয়া উচিত, কিন্তু ধীরে ধীরে কোভিডকে সামাল দেবার চেষ্টা করেছে এবং সেই সঙ্গে জীবন এবং জীবিকার মধ্যে খুব দ্রুত তাল মেলানোর চেষ্টা করেছে। কিন্তু ইতিমধ্যেই শীত আসতে শুরু করেছে এবং শীতের সঙ্গে সঙ্গে কোভিড পরিস্থিতিও খানিকটা খারাপ হতে শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক আগে থেকে সতর্ক করছিলেন যে শীতের সময় এর প্রকোপ বাড়তে পারে, কাজেই যথাযথ প্রস্তুতির জন্য থাকে। সব মিলিয়ে কোভিড আসলে আমাদেরকে কতটা, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে কতটা আঘাত করলো এবং সেই সঙ্গে আমার অতিথিরা যারা আছেন তাদের খানিকটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক করেছে, শিক্ষা ব্যবস্থাকে কতটা বিপর্যস্ত করলো, তথ্য প্রযুক্তি পরিস্থিতিকে কতটা সামাল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারলো, আমাদের যে প্রধান শিল্প খাত তৈরি, পোশাক খাত, সেটির যে লক্ষ্যমাত্রা ছিল সেটি আমরা জানি কোভিড সেখান থেকে সেই খাতকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, কিন্তু আবার ওই খাত ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। আবার তৈরি পোশাক খাতের উপরে শুধুমাত্র নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনীতিকে কতটা আসলে টেকসই করবে সেগুলো নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত এই কোভিডের শিক্ষার কারণে ঘুরে দাঁড়াবে কিনা সেই সব প্রশ্ন আছে। এইসব নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই তৃতীয় মাত্রায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। আপনারা জানেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটির তিনি প্রধান কর্ণধার, বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ফিনেস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল। নানা রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তার মধ্যে ফার্টিলাইজার, অ্যাগ্রো, ইন্স্যুরেন্স, আইটি, নানা শিল্পের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং দেশের প্রায় নানা চিটাগং চেম্বার, বাংলাদেশ পাউডার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গেও তিনি যুক্ত আছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় এবং মিস্টার দানিয়াল আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। মিস্টার সবুর খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে এই অতিমারি বা মহামারী যেভাবেই বলি না কেন আমরা, বাংলাদেশকে কতটা বিপর্যস্ত করতে পারলো, বিশেষ করে যদি প্রথমে একটু শুনতে চাই যে বাংলাদেশের অর্থনীতিকে সে কতটা আঘাত করতে পারলো। প্রথম হলো আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশকে আমার কাছে যেটা মনে হয় যে ডেফিনেটলি পর্যদস্ত কিছুটা করেছে, বাট অন্যান্য বিশ্বের যদি অবস্থানটা আমরা এখানে দেখি, স্পেশালি আমাদের ইউরোপের কথা যদি আমরা বলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে যতটুকু ইকোনমিক্যালি তাদেরকে পর্যদস্ত করেছে সেই আনুপাতিক হার যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে কিন্তু খুব বেশি না। কারণ বাংলাদেশে এখনো আমরা মনে করি যে অনেকটা সহনশীল পর্যায়ে আমরা এখনো কিন্তু নিতে সক্ষম হচ্ছি, হয়তো আমাদের এক্সপোর্ট বা অন্যান্য ইন্টারন্যাশনাল লিঙ্কেজ গুলোতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করব যে এই কোভিড-19 এর কারণে কিন্তু আমাদের অনেকগুলো ডেভেলপমেন্টও কিন্তু আমাদের হয়েছে, কারণ আমরা যে আলটিমেটলি বাংলাদেশের মানুষদের যে রেজিলিয়েন্ট পাওয়ারটা যে অনেক বেশি, বাংলাদেশের মানুষরা যে আলটিমেটলি করোনাকে, আসলে আমি সত্যিকার বলবো যে যদিও হয়তো এটা খুব প্রাউড করার মতো কিছু না, বাট এটাও তো সত্যি কথা যে আমাদের লোক কিন্তু করোনাকে খুব একটা পাত্তাই দেয়নি। এত অ্যালার্টের পরে, এত কিছুর পরেও কিন্তু মানুষ কিন্তু জীবন ও জীবিকার জন্য তারা কিন্তু তাদের যে অবস্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু বের হয়ে এসে কাজগুলো করেছে। আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা যদি রাজনৈতিক ফিল্ডের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখি যে করোনার কিন্তু কোনো বালাই নাই, মাঝে মধ্যে যেভাবে আমরা রাজনৈতিক ভাবে ঢল দেখি। তো সেখানে বলবো যে বাংলাদেশে ইকোনমি কিছুটা তো ডেফিনেটলি পর্যদস্ত হয়েছে, পাশাপাশি এর থেকে কিন্তু অনেকগুলো ভালো ভালো দিকও কিন্তু আমরা পজিটিভলি দেখতে পাই। এখন এই পজিটিভ দিকগুলো হচ্ছে যে কিভাবে আমরা টেকনোলজিকে ব্যবহার করতে পারছি, কিভাবে আমরা আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগটাকে আরো প্রপারলি আমরা ডেভেলপ করতে পেরেছি। কারণ অনেক ব্যবসায়ী আছে, আমি পার্সোনালিও কিন্তু এই গত কয়েক মাসে কথা বলে তাদেরকে যখন দেখা যাচ্ছে যে তারা টেকনোলজি খুব একটা অভ্যস্ত না, বলে যে আমি তো অনলাইন ভার্চুয়াল মিটিং এ আসতে পারবো না, কিন্তু এখন তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু ভার্চুয়াল মিটিং কন্ডাক্ট করছে। এবং তাদের এই যে জড়তাটা, এটা আমার কাছে মনে হয় 1996-এ যখন বাংলাদেশে মোবাইল ফোন প্রথম আসলো,
আমার মনে পড়ে যে 2 বছর পরে যখন SMS করার জন্য অনেকে যখন বলতাম, রিকোয়েস্ট করতাম যে আপনি একটু SMS করেন, সে খুব অবাক হইতো, SMS কি, আবার কিভাবে করে। হুম হুম। তো আমার মনে হয় যে এখন তো এই কথাগুলো বললেও অনেকটা গল্পের মতোই শোনাবে, কিন্তু সেটাও আমার কাছে মনে হয় যে ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল জীবন ব্যবস্থা, টেকনোলজিক্যাল বেস লাইফস্টাইল, অর্গানাইজেশনাল যে আমার মনে হয় অ্যাটমসফিয়ার, আমার মনে হয় যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টের প্রেজেন্টেশন করা, সবকিছুর ভিতরে কিন্তু এখন আনবিলিভেবল আমি মনে করি যে ডেভেলপমেন্ট চলে আসছে। এবং এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল, কারণ এই কোভিড-19 না হলে হয়তো বা আমরা আমাদের এই যে ডেভেলপমেন্ট স্টেজটার সাথে আমরা কিন্তু খুব একটা বেশি সম্পৃক্ত হতে পারতাম না। তো আমার একইভাবে আমি বলবো যে যদি আমি এডুকেশন সেক্টরের দিকেও কথা বলি, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করব যে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রযুক্তির যে ব্যবহারটা, এখনো টিচাররা কিন্তু সেই ক্লাসে এসে বোর্ডে তারা শেখাচ্ছে, হয়তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছে, ছাত্ররা কি শিখলো কি শিখলো না তার কিন্তু কোনো তাদের সেই ডেপনেসটা কিন্তু একজন শিক্ষকের, আমি সবাইকে একই পাল্লায় মাপবো না, আমি মেজরিটির কথা বলবো, এবং প্র্যাকটিসটার কথা আমি বলছি যে প্র্যাকটিসটা কিন্তু এখনো সেই ব্রিটিশ আমলের প্র্যাকটিসটাই কিন্তু রয়েছে। তো এখন কিন্তু কোভিড-19 এর কারণে আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আসা সক্ষম হয়েছে, এখানে কিন্তু আমার কাছে মনে হয় লট অফ ইন্টারেকশন হচ্ছে। কারণ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সার্ভে করেছিলাম যে আমরা ফিজিক্যালি ক্লাস করার জন্য আমরা প্রস্তুত আছি, কে কতটুকু তারা প্রস্তুত তারা ক্লাসে আসে। 97% তারা বলছে যে আমরা ফিজিক্যাল ক্লাস থেকে কিন্তু অনলাইন ক্লাস বেশি এনজয় করছি। এটা আমার কাছে খুব মিরাকল, কারণ আমি নিজে কল্পনাই করতে পারি না। তার কারণ হচ্ছে এখানে কেন, কারণ এখানে লট অফ টুলস ব্যবহার করা হচ্ছে। ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু ওয়ান টু ওয়ান তারা ইন্টারেক্ট করতে পারছে, তারা কিন্তু তাদের যে পারফরমেন্সটা প্রদর্শন করতে পারছে, তারা কিন্তু একটু গভীরভাবে অ্যানালাইসিস করার সুযোগটুকু পাচ্ছে, এবং লট অফ মজার মজার কিন্তু টুলস ব্যবহার করা হচ্ছে, যেগুলো আগে ব্যবহার করার অনেক চেষ্টা করে কিন্তু আমরা সাকসেসফুল হইনি। তো সেই জন্য আমি সামগ্রিক প্রেক্ষাপটে বলবো যে বাংলাদেশের একটা বড় অপরচুনিটি কিন্তু কিন্তু আমাদের সামনে আসলো। কিন্তু কিন্তু মিস্টার সবুর খান, এই যে যে টুলসের কথা বললেন, প্রযুক্তির কথা বললেন, সেটা আপনার ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটি হয়তো অ্যালাউ করে বা পারমিট করে, বা আপনারা খানিকটা ইনোভেটিভও করতে পারছেন, বা আপনার ছাত্রদেরকেও আপনারা হয়তো সেভাবেই তৈরি করেছেন। কিন্তু দেশের অপরাপর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বা রুরাল এরিয়াতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর কি অবস্থা? সেগুলোর মানে আমরা যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি আমি দেখেছিলাম যে দেশের দেশের কেন, পৃথিবীর অন্যতম এটা বা খ্যাতিমান বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর একটি বলা চলে। সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কিন্তু ছাত্রদের মধ্যে অনেকের স্মার্টফোন নাই, এরকম একটা স্টাডি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেটি কিন্তু পারল না অনলাইন ক্লাস চালু করতে, বা তাদের কোনো উৎসাহ আগ্রহ বা তাদের মধ্যে মনেই হয়েছে তারা এর জন্য প্রস্তুত না। সেটির কি মানে সে বিষয়ে আপনি কি বলবেন? এখানে আমার কাছে মনে হয় যে এখন কিন্তু আপনি যে কথাগুলো উল্লেখ করলেন যে এটা আমি আমি মানতে রাজি নাই। তার কারণ হচ্ছে যে আপনি যদি জুমের কথা বলেন, আপনি যদি অন্যান্য যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলো ইতিমধ্যে আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু তাদের ফ্রি ভার্সনে কিন্তু অ্যাভেলেবল। একইভাবে অনলাইন টুলস কিন্তু মেজরিটি কেসেসে কিন্তু আপনি যদি মিনিমাম ব্যবহার করতে চাচ্ছেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে কিন্তু ফ্রি রিসোর্স গুলো অ্যাভেলেবল আছে। সুতরাং কারো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকলেও যদি তার ইচ্ছা ঠিক থাকে, তাহলে সে কিন্তু সেটা ব্যবহার করতে সক্ষম হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা আমি একটু যদি বলি, যেটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এখানে সম্ভবত ইন্টেনশনটা, ম্যানেজমেন্টের যে ইন্টেনশনটা একটা বড় ফ্যাক্টর ছিল। কারণ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রথম দিকে যখন অনলাইনে আমরা ক্লাসগুলো শুরু করি, তখন কিন্তু আমাদেরও কিন্তু একটা প্রতিরোধ আসছিল, ছাত্রদের ভিতরে কিন্তু একটা মারাত্মক কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে যে আমরা কোনোভাবে অনলাইনে ক্লাস করবো না। কিন্তু আমরা যখন ধীরে ধীরে তাদেরকে প্রেজেন্টেশন, মোটিভেশন বিভিন্নভাবে বোঝাতে সক্ষম হলাম, ইভেন প্রথম দিকে এমন অবস্থা ছিল, অনেকে হয়তো বলতো যে আমি তো ইন্টারনেট পাচ্ছি না, আমাকে গাছের উপরে উঠে আমাকে ইন্টারনেট নিতে হতো। এটার জন্য আমরা কিন্তু আবার কি করলাম যে অফলাইন অনলাইন পলিসি আমরা ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, তোমার যদি ইন্টারনেট ওই মুহূর্তে নাও থাকে, তুমি পরবর্তীতে সেটা তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবা, অথবা তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে অন্যভাবে ডাটা ট্রান্সফার করে নিতে পারবা। তার মানে কি হচ্ছে, এটা আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে একটা প্রচন্ড কমিটমেন্টের অভাব ছিল। এবং আমার কাছে মনে হয় যে আমি একটা বিশ্ববিদ্যালয় আমি উল্লেখ করতে চাই, 24শে আনুষ্ঠানিকভাবে, 24শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তারা কিন্তু পিওরলি অনলাইন প্ল্যাটফর্মে তারা মুভ করলো।
এবং এই অনলাইন প্ল্যাটফর্মে মুভ করাটার সাথে কিন্তু আমাদের একটা সম্পৃক্ততা ছিল, কারণ ওরা ওপেন টেন্ডার করার পরে আমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করেছি। করার পরে যেই কাজটা তাদের 2 বছরে করার কথা ছিল সেটা কিন্তু মাত্র 2 মাসে 100% বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেনশনটা ম্যানেজমেন্টের প্রধান। কমিটমেন্ট একটা বড় কথা। এখানে অন্য কোনো ফ্যাক্টর জি। আমার কাছে মনে হয় আছে, ফ্যাক্টর তো কিছু থাকবেই, কিন্তু সেটা উঠে আসতেই হবে। আপনাদেরও যেমন টেলিভিশন চ্যানেলগুলো কি হচ্ছে এখন, আপনাদেরও কিন্তু প্রথম দিকে যে অবস্থাটা ছিল এখন কিন্তু আপনারা কিন্তু টোটাল কোপ আপ করে ফেলেছেন, তাই না? এখন কিন্তু টোটাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। একইভাবে আমি বলবো যে সিএনএন, বিবিসির মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু, এবং আমি মনে হয় যে আপনার নিশ্চয়ই নলেজে আছে, আগামী 1 মাসের ভিতরে আপনারা টেকনোলজি পাচ্ছেন, যেই টেকনোলজিতে সরাসরি কথা বলার যে মানে ফিলিংসটা, এটা আপনারা পেয়ে যাবেন টেকনোলজি। আমি সফটওয়্যার নামটা ভুলে গেছি। এই সফটওয়্যারটা কিন্তু টোটাল মানে কেউ ফিল করতে পারবে না যে মাঝে কেউ আছে বা মাঝে এটা ভার্চুয়ালি হচ্ছে, মানে একদম লাইভ যা যা করার জন্য সেই সফটওয়্যারটা হয়ে যাচ্ছে। আমি তো এখন এটা এটা এইটা কারণটা কি? এবং আপনি কিন্তু টোটালি, আপনি যদি সামনে এসে হ্যান্ডশেক করেন, পাবলিক কিন্তু দেখবে, দর্শক কিন্তু দেখবে আপনি হ্যান্ডশেক করছেন, কিন্তু আলটিমেটলি আপনি হ্যান্ডশেক করছেন না। তার মানে এই জি, সফটওয়্যারটা কিন্তু এটা উইদিন 1 মান্থ এটা মার্কেট আমি অলরেডি আসছি। আমেরিকাতে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আমি আবার আসবো আপনার কাছে, মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েল। আপনার কাছে কি শুনতে চাই, মানে আমি আপনার প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে যেখানটাতে যে বিষয় নিয়ে মিস্টার সবুর খান শেষ করলেন সেখান থেকে একটা আপনার সঙ্গে শুরু করতে চাই যে তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতা বা এই মাত্রায় চলে আসা না আসলে হয়তো আজকে এই প্যান্ডেমিক মোকাবেলা করা পৃথিবীর জন্য আরও অনেক কঠিন হয়ে যেত। এবং আমরা এই তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো গ্লোবালি যারা খুবই ওয়েল নোন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবসা করতে পেরেছেন। অনেক অনেক ইন্ডাস্ট্রি, যে আমরা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি বসে গেছে, কিন্তু আমরা যদি জুমের কথা বলি, অ্যাপেলের কথা বলি, গুগলের কথা বলি, অ্যামাজনের কথা বলি, তাদের ব্যবসা কিন্তু বুমিং। সো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আসলে আইটি সেক্টরটা কতটা আমরা কাজে লাগাতে পেরেছি বা পারছি, বা কোনো দুর্বলতা আছে কিনা? অনেকে এখনও ইন্টারনেটের বিস্তার হয়েছে সে কথা বলেন, কিন্তু ইন্টারনেটের যে স্পিড সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন। আমরা শিক্ষা ব্যবস্থায় তার কী প্রভাব পড়লো প্যান্ডেমিকের, সেটি নিয়ে আলোচনা করলাম। আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান করতে পারেন, আমি অন্য প্রশ্নে যাব আপনার সঙ্গে। জি, ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আসলে শবুর খান স্যার যে কথাটা বলেছেন, টেকনোলজি ইট ইজ ভেরি নেসেসারি। এটা একটা কথা আছে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনোভেশন, এবং এই কোভিডের সময় কিন্তু এই জিনিসটা হয়েছে। আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখি, জুমের মাধ্যমে মিটিং করে আমরা পিপি মিটিং পর্যন্ত কিন্তু করছি। এখন আর হংকং থেকে কখন আসবে বায়ার, কখন আমরা হংকংয়ে যাব একটা অর্ডার কনফার্ম করতে, এই জায়গার থেকে কিন্তু আমরা সরে আসছি। এই ধরনের ইনোভেশন আমাদের দরকার ছিল আগের থেকে, এবং আমার মনে হয় কোভিড এটাকে একটু এক্সপিডাইট করেছে। আমার বলা ঠিক হবে না যে এটা সিলভার লাইনিং অফ কোভিডের কোনো সিলভার লাইনিং নেই, যেহেতু আননেসেসারি লস অফ লাইফ হয়েছে শুধু দেশে নয় সারা পৃথিবীতে, এটার কোনো সিলভার লাইনিং হইতে পারে না। কিন্তু টেকনোলজি ইউসেজটা আমরা এখন ডিউ টু নেসেসিটি আমরা কিন্তু এখন এটাকে ইউজ করছি, টেকনোলজিটাকে আপন করে নিচ্ছি। আমরা বিভিন্ন সেক্টরে যদি দেখি, যদি ইন্স্যুরেন্সের সেক্টরে দেখি, আমরা ডিজিটাইজেশনটাকে যত ফাস্ট করছিলাম আগে, আমাদের স্পিডটা আরও বেড়ে গেছে এখন। থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেসে আমাদের একটি কোম্পানি আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা আমাদের টার্গেট ছিল 100% ডিজিটাইজ করা, এবং এটা এই কোভিডের মাধ্যমে, কোভিডের সময় কিন্তু আমরা এটা করতে সক্ষম হয়েছি। এই ডিজিটাইজেশন প্রসেস থ্রু আউট ইন্ডাস্ট্রি, এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, এবং এই সময়ের মধ্যে কিন্তু এটা রিয়েল ভ্যালুটা আমরা বুঝতে পেরেছি। কারণ কমিউনিকেশন গ্যাপটা, বা কমিউনিকেশন তো শুধু কথা বলা না, বা তথ্য শেয়ার করাটাও কিন্তু একটা ভাইটাল পার্ট অফ ইন্ডাস্ট্রি। এই জায়গাতে এসে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলেন বা ভ্যারিয়াস ইন্ডাস্ট্রি যারা ট্রেড ফ্যাসিলিটেট করে থ্রু আউট দ্য কান্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনালি, সবাই কিন্তু আইটিটাকে এবং টেকনোলজিটাকে এখন অ্যাডপ্ট করতে হচ্ছে টু ইনশোর দি প্রোগ্রেস অফ দেয়ার ওন অপারেশন। এবং আমরা একইভাবে এটাকে খুব আপন করে নিয়েছি, এই জিনিসটাকে আমরা ওন করে নিয়েছি, এবং আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট শুধু আমরা নয়, সকল ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, টেকনোলজিটাকে কিন্তু খুব ইমপ্লিমেন্ট করছে, এমবেডেড ইন দেয়ার সিস্টেম রাইট নাও। সো আই থিঙ্ক, এবং টেকনোলজির ব্যবহার বাড়াবার দিকে আসলে মনে হয় এখন ভবিষ্যতে সবাই আরো বেশি মনোযোগী হবেন, যেটা এক ধরনের প্রয়োজন নেই এরকম একটা ভাব অনেকের মধ্যে ছিল, বা জি, ওই যে জি, যেটি মিস্টার সবুর খান শুরুতেই বলছিলেন অনেকে এসএমএস করতো, কারেক্ট অভ্যস্ত ছিলেন না। কারেক্ট কারেক্ট আরেকটা বিষয় আমি করতে চাই যে কোভিড-19 গোটা বিশ্বজুড়ে প্রমাণ করলো, সেটি উন্নত বিশ্ব বলি আর আমাদের মতো উন্নয়নশীল বিশ্বের কথা বলি, যে
দেশে দেশে সরকারগুলো আসলে জনস্বাস্থ্যের ব্যাপারে খুবই উদাসীন ছিল এবং স্বাস্থ্য ব্যবস্থা আসলে কতটা বিপর্যস্ত সেটি আমরা কম বেশি সকলেই টের পেয়েছি। আপনি যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে আছেন, সে কারণেই আপনার কাছে একটা প্রশ্ন যে হেলথ ইন্স্যুরেন্সটা খুবই ইম্পর্টেন্ট, জি কিন্তু বাংলাদেশে আসলে সেই বিষয়টা এখনো খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, হয়তো সরকারের কাছে বা পলিসি মেকারদের কাছেও না, নাগরিকদের কাছেও না। আপনার কাছে কি মনে হয়, কি হওয়া উচিত আসলে? আসলে এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমরা করেছি আমাদের নিজেদের থেকে গত 1 বছর আগে, কোভিডের আগে কিন্তু আমরা এই প্রশ্নটা আমরা নিজেরাই তুলেছিলাম। এবং আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির সাহেব, উনি ইন্স্যুরেন্স সেক্টরে অনেক ট্রান্সপারেন্সি এনেছেন এবং এই নিড বেসড প্রোডাক্টগুলি যেগুলি শুধুমাত্র রিকোয়ার্ড বাই ল পলিসি, যেরকম আপনার গাড়ির ইন্স্যুরেন্স, এটা রিকোয়ার্ড বাই ল বলে আমরা কিন্তু আনছি, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এটা কিন্তু রিকোয়ার্ড বাই হিউম্যানিটি, এটা আমাদের সোসাইটির দরকার, এটা আমাদের কমিউনিটির দরকার। এই প্রোডাক্টগুলি কিন্তু এখন অলমোস্ট প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কিন্তু আছে এবং আমরা রোল আউট করছি, আমাদের নেটওয়ার্ক গ্রো করছে। এবং আপনি বললেন ফার্স্ট ওয়ার্ল্ড নেশনগুলির একটা উদাহরণ দিলেন, আপনি পৃথিবীতে যে কোনো ভালো একটা ফার্স্ট ওয়ার্ল্ড নেশনে যদি যান, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি হোল্ডস এ ভেরি ইম্পর্টেন্ট রোল পাবলিক সেক্টর হেলথের ক্ষেত্রে। তো এই যে সেফটি প্রোগ্রাম ইন্স্যুরেন্স প্রোভাইড করে, এটা কিন্তু বাংলাদেশে এখন আসছে এবং আমরা খুব এই পেনিট্রেশন রেট যদি দেখি অন্যান্য সব প্রোডাক্ট থেকে, এই প্রোডাক্টের কিন্তু পেনিট্রেশন রেটটা এখন বাংলাদেশে হাইয়েস্ট। এবং এটার জন্য আমি মনে করি যে যত ইন্স্যুরেন্স কোম্পানিদের ক্রেডিট, তার থেকে বেশি ক্রেডিট আমি মনে করি ইন্স্যুরেন্স রেগুলেটরি বডি ইদরার চেয়ারম্যান এবং আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির সাহেব, ওনারা যৌথভাবে, এটা আমার মনে হয় এটা খুবই রেয়ার যে রেগুলেটরি বডি এবং ট্রেড বডি একসাথে এসে প্রত্যেকটা পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করছে। সো এটা ওনাদের ক্রেডিট যে আমরা হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু এখন ভালো পেনিট্রেশন পাচ্ছে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু তার একটা সিগনেচার প্রোডাক্ট ইন দিস পার্টিকুলার সেগমেন্ট, হেলথ সেগমেন্টে এনেছে মার্কেটে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিচালনা হচ্ছে এখন। বাট অ্যাট দ্য সেম টাইম নাগরিকদেরও তো এই বিষয়ে অ্যাওয়ারনেস দরকার এবং তাদেরকে সজাগ করা, উৎসাহী করে তোলার ব্যাপারও তো একটা ভূমিকা রাখে। যে এই জিনিসটা হচ্ছে এবং এটা কিন্তু কোভিডের কারণে অনেকটা বেড়েছে। আমি মনে করি যে পেনিট্রেশন রেটটা হাই এখন এই কম্পেয়ার টু অন্য সব প্রোডাক্ট থেকে, এই প্রোডাক্টের পেনিট্রেশন হাইটার কারণটা হচ্ছে কোভিডের সময় এটার অ্যাওয়ারনেসটা বেড়েছে। আমরা যেটা সবসময় আগে চিন্তা করি ইন্স্যুরেন্সের দরকারটাকে, ইন্স্যুরেন্স একটা মানে নেসেসারি ইভিল হিসেবে আনফরচুনেটলি আমাদের দেশের কালচারটা টু থিঙ্ক অ্যাবাউট ইন্স্যুরেন্স, বাট ইন্স্যুরেন্সের ভ্যালুটা সবসময় দুর্ঘটনার পরে কিন্তু বোঝা যায়। তো আজকে সাধারণ মানুষ কিন্তু, আবার অনেকে মনে করে যে দুর্ঘটনার পরেও আসলে ইন্স্যুরেন্সের টাকা পয়সা তোলা পাওয়া সেটা অনেক কষ্টসাধ্য জটিল বিষয়, সেই কারণে অনেকে খুব একটা উৎসাহ নেন। কারেক্ট। এইটা আপনি জেনে খুশি হবেন, যেরকম আমাদের কোম্পানি এবং আরো বেশ কিছু কোম্পানি, আমরা কিন্তু একটা প্রথম থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2013 সালে মার্কেটে এসেছে এবং আমরা প্রথম থেকে একটা জিনিস কনস্টিটিউট করেছি 7 দিনের মধ্যে আমরা ক্লেম দেই এবং এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লেম কিন্তু আমরা 7 দিনের ভিতর, নট 7 ওয়ার্কিং ডেজ বাট 7 ডেজ, উইদিন 7 ডেজ। এটার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি যে ব্যাড রেপুটেশনটা ক্রিয়েট হয়েছিল, এটা কিন্তু কোনো কোম্পানি ইচ্ছাকৃতভাবে করে না। ক্লেম দেওয়াটা কিন্তু আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি, দিস ইজ আওয়ার কোর রেসপন্সিবিলিটি। কিন্তু এটা দেরি হওয়ার কারণটা হচ্ছে যে প্রসেসটা খুবই কমপ্লিকেটেড ছিল। আমরা এই প্রসেসটাকে যখন ডিজিটাইজ করি, যখন জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, তখন কিন্তু ক্লেম দেওয়াটা খুবই সহজ হয়ে যায়। 7 দিনের মধ্যে আমরা বলি, কিন্তু আমরা কিন্তু 7 দিনের আগেই ক্লেমটা দিয়ে দিই। এই একই জিনিসটা কিন্তু আমরা হেলথে বিভিন্ন জায়গায় যখন ইমপ্লিমেন্ট করছি, উই আর গেটিং ভেরি গুড রেজাল্ট। মিস্টার সবুর খান, এখানে কিছু যোগ করতে চাইলে আপনি করতে পারেন, কিন্তু আমি যেটি আপনার যেখানটাকে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছিলেন এবং আপনি খুবই বোঝাই যাচ্ছে যে খুবই যে পদ্ধতিতে আপনার ইউনিভার্সিটি চলছে আপনার ছাত্রদের মধ্যে, এবং এটা বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ ইউনিভার্সিটি, আপনি খুব হ্যাপি। কিন্তু সামগ্রিকভাবে এখন এবছর যেটি হচ্ছে যে পাবলিক অনেক পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশন দিয়ে দেয়া হচ্ছে, কার্যত যেভাবেই বলি না কেন অনলাইনে বা এভাবে অনেক জায়গায় যথাযথ ভাবে শিক্ষাদান কার্যক্রমটা চালানো যায়নি। তো সব মিলিয়ে কি মনে হয় এই যে ডিফাকাল্টটা হলো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেটা কাটিয়ে উঠবার জন্য আপনার দিক থেকে পরামর্শ কি, সেটি আপনি দ্বিতীয় পর্যায়ে বলবেন। মিস্টার দানিয়েল যে বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনার কিছু যোগ করবার থাকলে আপনি নিশ্চয়ই করবেন। না, আমার প্রথম হচ্ছে স্বাস্থ্য সেবা নিয়ে বক্তব্যটাতে আমার কাছে খুব ভালো লাগলো যে দিস ইজ ট্রু, যে বাংলাদেশে কিন্তু এটা একটা বিরাট সেক্টর।
আপনি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন প্রত্যেকটা কাজ, আমাদের যেমন এখন অনেক বিলম্বে হলো আমরা এখন ন্যাশনাল আইডি কার্ড ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি, পৃথিবীর সমস্ত দেশ, ইভেন আমার পার্শ্ববর্তী দেশের কথাও যদি আপনি লক্ষ্য করেন, সেখানেও কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এবং আমি যদি বলি যে আমি আমার ছেলে মেয়েদেরকে লক্ষ্য করেছি, তারা যখনই বাইরে পড়াশোনা করার জন্য যাচ্ছে, তাদের আগেই কিন্তু তাদের হেলথ ইন্স্যুরেন্সকে কনফার্ম করতে হয়েছে তারা প্রপার টিকাগুলো নিচ্ছে কিনা, প্রপার টিকাগুলা, এবং সেগুলো কিন্তু প্রপার সার্টিফিকেশন দেখাতে হবে। কারণ আমার হয়তো, আমি বলি আমার ছোট মেয়ে, সে হয়তো তার ডকুমেন্ট গুলো হারিয়ে ফেলছে, কিন্তু তাকে কিন্তু সেখানে আবার নতুন করে ভ্যাকসিন গুলো নিয়ে সেখানে প্রুফ করতে হয়েছে যে না, সে সেই প্রিকশন গুলো নেওয়া ছিল। তো সেই কারণে আমরা বলবো যে আমি জাস্ট ওইদিকে না, যে আমি বলবো যে কোভিড-19 যেহেতু প্রসঙ্গটা আসছে, যে কোভিড-19 কিন্তু আমাদেরকে অনেকগুলো কিন্তু ভালো ভালো অপরচুনিটি আমাদের সামনে তুলে ধরেছে। কারণ এই যে হেলথ সেক্টরে একটা উদাসীনতা ছিল, সেটা আমি মনে করি এখন কিন্তু রন্ডে রন্ডে কিন্তু আমরা টের পাচ্ছি যে, এবং আমাদের ডিসিশন মেকাররাও কিন্তু রিয়েলাইজ করতে সক্ষম হচ্ছে যে আমাদের কোনো উপায় নেই, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিভাবে দুর্নীতিগুলো হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু আমরা হয়তো বা সরকারকে খুব ধন্যবাদ জানাই যে ডিজিটাল বাংলাদেশের কিন্তু ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট ছিল যাতে দুর্নীতি, গুড গভর্নেন্স কে এনশিওর করা হয়। এবং এটা খুব সত্য কথা, আমাদের দেশের লোকজনের যে ওভারঅল যে মানসিকতা, আমাদের যদি টেকনোলজিকে আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু গুড গভর্নেন্সও কিন্তু এনশিওর করা সম্ভব না। আমি একটা ছোট্ট উদাহরণ এখানে তুলে ধরতে চাই, যেমন আমি ড্যানিয়েলের সাথে আমিও খুব একমত যে এখন কিন্তু এই টেকনোলজি ব্যবহার করার কারণে আমার কাছে যেটা ব্যক্তিগত ভালো লাগছে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনে কিন্তু একটা বিরাট গ্যাপ ছিল। যারা বস ছিল তারা কিন্তু প্রপারলি সেটা কনভে করতো না, যারা প্রপারলি বিভিন্ন জায়গায় কাজ করতে অ্যাকাউন্টেবিলিটি রেসপেক্টে এসে কিন্তু সেখানেও একটা কিন্তু বিশাল গ্যাপ ছিল। এই কারণে কিন্তু আমরা যেটাকে বলি যে লিডার এবং বস, মানে আমরা অনেক সময় বলি যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে বসের সংখ্যা অনেক, লিডার নাই বললেই চলে। তো এইবার কিন্তু যে সুবিধাটা যেটা হলো, যেটা আমি সবগুলো ক্ষেত্রে কথা বলছি, যে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখন কি হচ্ছে, কে কাজ করছে না করছে ভার্চুয়ালি যখন সে তার অ্যাকাউন্টেবিলিটি প্রেজেন্টেশন করার প্রশ্ন চলে আসছে এবং সে তার কন্ট্রিবিউশনটুকু সে যখন রিফ্লেক্ট করতে চাচ্ছে সিস্টেমে, তার কিন্তু ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, যেমন আমি যদি আমার প্রতিষ্ঠানগুলো, আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান, শুধু একটা না, আমার অল প্রতিষ্ঠানে কিন্তু আমি যেটা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি, এটা আমি 20 বছরে পারি নাই, সেটা হচ্ছে যে মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে কিন্তু সবাই তাদের প্রেজেন্টেশন মানে দিচ্ছে। এবং মজার ব্যাপার হলো এই প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে দিচ্ছে, যেটা হচ্ছে কি একে আরেকজনের পারফরমেন্সটা খুব সহজেই দেখতে পারে। আগে কিন্তু বলা হয়তো যে না, উনি প্রমোশন পাচ্ছেন নিশ্চয়ই বসকে কিন্তু খুব খুশি করতে পারার কারণই হচ্ছে। এই যে একটা নেগেটিভ, কারণ আমাদের একটা মানসিকতারও ব্যাপারও আছে, আমাদের একটা বড় অংশেরই কিন্তু মানসিক, সবসময় আমরা নেগেটিভটা বলি, যে জন্য আমরা বলি যে দৃষ্টিভঙ্গি না বদলাইলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাও কিন্তু উন্নত হবে না। তো সেই কারণে আমি বলবো যে স্বাস্থ্য ক্ষেত্রে, এডুকেশন ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয় যে এই কোভিড-19, কারণ পৃথিবীটা যিনি সৃষ্টি করছেন, তাই না, তারও তো একটা প্ল্যান করি পৃথিবী সৃষ্টি করছে, পৃথিবীর কোনো কিছুই তো পরিকল্পনা ছাড়া কেউ সৃষ্টি করে না। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বলি, আমি সবকিছু বলি যে তার সবকিছুর ভিতরে কিন্তু একটা টার্গেট থাকে, আর তৃতীয় মাত্রারও কিন্তু একটা টার্গেট আছে, তাই না, যে সামাজিক অবক্ষয়গুলো বা সমাজের যে প্রতিবিম্ব বা সমাজের অবস্থানগুলো কিভাবে তুলে ধরা যায়। তো সেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যে টেকনোলজিক্যাল যে ট্রান্সফরমেশনটা সারা পৃথিবীতে হলো, এবং মানুষ যে এখনো যে মানুষ সেই গতানুগতিক ধারায় যে মানুষ পিছিয়ে আছে, মানুষ যে টাইমকে গুরুত্ব দিচ্ছে না, আমার কাছে সবচেয়ে বেশি সবসময় আমরা বলে থাকি মিটিং এ যে টাইমকে সবসময় আমরা যে গুরুত্ব দিই, কিন্তু এখন কিন্তু কোভিড-19 আসার কারণে কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয়, আই এম রিয়েলি ভেরি হ্যাপি, যে আমি অবশ্যই কোভিড এর কারণে হ্যাপি না, আমি হ্যাপি হচ্ছে টেকনোলজিক্যাল ব্যবহার করার কারণে। কারণ এখন আমি খুব সহজেই জানি আমার প্রতিষ্ঠানগুলোতে কাদের লিডারশিপ কোয়ালিটি আছে, কারা রিয়েলি কাজ করে, কারা, এবং লট অফ পিপল আছে যারা কিন্তু বলবো যে কোভিড-19 তারা হয়তো একদিন দুই দিনের বেশি অফিসেও আসে নাই, বাট আই ডোন্ট মাইন্ড বিকজ দে আর ডুইং দেয়ার বেস্ট পারফরমেন্স, এবং এটা খুব সহজে ইভ্যালুয়েটও করা যাচ্ছে তারা যে পারফরমেন্সটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমরা বাইরের যে বেস্ট এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো কিন্তু আমরা এখন তুলে ধরতে পারি। যেমন বাইরে আজকে আমি যেমন ইন্স্যুরেন্সের কথাই যদি বলি, ইন্স্যুরেন্স গুলো খুব সহজেই কিন্তু আমি মনে হয় যে যেমন হয়তো আমাদের শেখ কবির সাহেবের কথাই যদি বলেন, উনি কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন উনি প্রেসিডেন্ট। সো হি ইজ এ ভেরি ডাইনামিক পারসন, নো ডাউট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার ভিতরে কিন্তু একটা পজিটিভিটি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন কিন্তু আগে অনেক কথা বললেই কিন্তু আমরা লক্ষ্য করতাম যে এটা সম্ভব না, কিন্তু এখন যখন বলা হয় যে না, আমাদের বেস্ট প্র্যাকটিস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ আপনি লক্ষ্য করুন যে ইট ইজ ভেরি সারপ্রাইজ, আমি আবারও বলবো আমার কাছে এখনো সারপ্রাইজ মনে হয় যে
করার সাথে সাথেই কিন্তু শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে আমরা খুব ওয়ারিড ছিলাম যে অনলাইনে শিক্ষা ব্যবস্থাকে সরকার স্বীকৃতি দিবে কিনা, সেখানে আপনি লক্ষ্য করেন যে দুইজনই কিন্তু আপনার ওপেন কিন্তু প্রেসের কাছে তারা বলেছে অবশ্যই এটাকে এনকারেজ করা উচিত। হোয়ারেজ গত 8 বছর যত আমরা ফাইট করি কিন্তু এটা বুঝাতে পারি নাই, কারণ অন্যরা কিন্তু সেখানে বাধাগ্রস্ত করেছিল। তো এই জন্য সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে হেলথ সেক্টর, দিস ইজ ট্রু, আমি দানিলের সাথে সম্পূর্ণ একমত, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর গুলো খুব একটা গতানুগতিক ধারার বাইরে তারা যেতে পারে। ব্যাংকগুলো একই অবস্থা, ব্যাংকগুলো দেখেন সারা পৃথিবীতে ব্যাংকাররা কিন্তু পাবলিকের দরজায় যায়, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আমাদের উল্টা হচ্ছে, লোকজন ব্যাংকারদের কাছে যায় এবং ব্যাংকাররা স্ক্রিনিং করে তারা তাদের মতো করে যাচাই বাছাই করছে। তো আমার কাছে মনে হয় যে এখন কিন্তু সুযোগ আসছে, এই কোভিড এর কারণে, টেকনোলজির কারণে খুব সহজেই সুযোগগুলো আসছে। যেই কথা আমার মনে হয় উপস্থাপক হিসাবে ইউ আর রাইটলি পয়েন্টেড আউট, যে একটা সময় সারা পৃথিবীতে ব্যবসা ছিল কিন্তু এয়ারলাইন্স গুলোর ব্যবসা, তাই না, হোটেল গুলোর ব্যবসা, এখন ব্যবসা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবসা। আপনি লক্ষ্য করে দেখুন যে যতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, রিসেন্ট আমি 4-5টা কনফারেন্সের ভিতরে যে সার্ভে হলো, এই সার্ভেতে কিন্তু ভেরি সারপ্রাইজ, সবাই বলছে যে আমরা ভার্চুয়ালি আগামীতে কনফারেন্স করতে চাই, আমাদের দরকার নাই এইভাবে ফ্লাই করে হোটেলে যে এত রিস্ক নিয়ে। তার মানে কি, তার মানে হচ্ছে যে মানসিকতার কিন্তু একটা আনবিলিভেবল ট্রান্সফরমেশন হয়ে গেল। মানুষও কিন্তু চাচ্ছে যে না, আগের মতো দরকার হইলেই হুট করে ফ্লাই করব, হুট করে একটা হোটেলে থাকবো। আমার মনে হয় এই যে একটা চেঞ্জ অফ মেন্টালিটি, বা যেটাকে আবারও বলবো যে বা ডিসরাপশন অফ টেকনোলজি, ডিসরাপশন অফ মেন্টালিটি, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ, অ্যাটলিস্ট অর্থনীতিতে, আমাদের অর্থনীতিতে। কারণ এখানে কিন্তু আমি যেটা বলবো জিলুস সাহেব, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে কেন জানি আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা আনবিলিভেবল অপরচুনিটি কোভিড-19 নিয়ে আসলো। তার কারণ হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, একটা বিশাল ইয়াং জেনারেশন, যারা কিন্তু এই আপনি দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মতো এত রিয়েকশন, এত কমেন্টস পৃথিবীর কোনো জাতি করে না। তার মানে কি, এই স্ট্রেংথটাকে যদি এখন আমরা ভার্চুয়ালি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের কিন্তু ভার্চুয়াল জনশক্তি তৈরি হবে, ভার্চুয়াল কম্পিটেন্ট পিপল তৈরি হবে, আমাদের ঘরে ঘরে কিন্তু ভার্চুয়াল। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি সেদিন আপনাদেরই একটা প্রতিবেদনে লক্ষ্য করলাম যে কোন একটা অজপার আগে তারা ইউটিউব থেকে এখন তারা লক্ষ লক্ষ টাকা আর্ন করছে। তো এটা আমার কাছে মনে হয় যে আমাদের এই তরুণ প্রজন্ম, তারা এইভাবে সোশ্যাল নেটওয়ার্কে নেগেটিভলি প্রজেকশন না করে তারা সম্ভবত তাদের শক্তিটাকে তারা কিন্তু পজিটিভ হইতে তারা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবে। এটা আমার কাছে মনে হয় যে ভেরি গুড সাইন। মেবি আই এম হোপফুল যে বাংলাদেশ উইল টেক দ্য ভেরি গুড অ্যাডভান্টেজ ফ্রম দিস সিনারিও। দানিয়েল, আমি তৈরি পোশাক খাত, যেটি আমাদের অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি, আমরা যদি বলি কৃষি এবং ম্যান পাওয়ার, যেটি এক্সপোর্ট করি, এবং ম্যান পাওয়ারের পরেই তৈরি পোশাক খাতের অবদান। আমি প্যান্ডেমিক এখানে কি প্রভাব বিস্তার করলো, টার্গেট কি ছিল এই সেক্টরের, কোথায় দাঁড়িয়ে প্যান্ডেমিক কোথায় বাধা হয়ে দাঁড়ালো, সেই আলোচনায় যাবার আগে আমি একটু আপনার কাছে বলছি, আপনি টু ইয়াং, এবং আপনার আগের জেনারেশন, আপনার বাবা এই বিজনেস করতেন, এবং এটি শুরু থেকে আজ অবধি এই যে ট্রান্সফরমেশন এই বিজনেসের ক্ষেত্রে যেভাবে হলো, সেটাকে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে কিভাবে দেখেন, এবং এটি আসলে কতটা আশা জায়গা নিয়ে? এই কোয়েশ্চেনটা আসলে ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ আমি বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। সবগুলিকে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যবসাকে আমি ইকুয়ালি সময় দেওয়ার চেষ্টা করি, এবং আমি দিয়ে থাকি। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডাস্ট্রি, কারণ আমি জন্মের পর থেকে ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমার বাবার সাথে, আমার বাবার যদি কোনো বায়ের আসে, তার সাথে ডিনারে যাওয়া, এই ধরনের ইন্টারাকশন ছোট বয়স থেকে কিন্তু শিপমেন্টের ঝামেলা কি হয় না হয়, টেনশনটা কি হয়, কিভাবে ম্যানেজ করে, এই জিনিসগুলি কিন্তু আমাদের বাসায় ছোটবেলার থেকে ইটস ড্রয়িং রুম ওয়াজ ফিল্ড উইথ দি গার্মেন্টস ড্রামা অ্যান্ড দ্য গার্মেন্টস ইস্যুস। একটা জিনিস, আমি একটা ছোট্ট একটা স্টোরি যদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি টেলিং। একটা বায়ার, উনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তো উনি সবসময় বলতেন আমার বাবাকে, মাতিন, মাই ফাদার্স নেম ইজ মাতিন, মাতিন, ইউ নিড টু ট্রিম দ্য ফ্যাট, ইউ নিড টু ট্রিম দ্য ফ্যাট, সবসময় এই কথাটা বলতেন। তো আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, এটা মানে কি, ট্রিম দ্য ফ্যাট মানে কি? তো বলে যে আমরা তো অনেক 10টা মানুষ যেখানে লাগবে ওখানে আমরা 25টা মানুষ লাগাই কাজ তাড়াতাড়ি করার জন্য। তো সে সবসময় বলে যে প্রাইস কিন্তু ড্রপ করবে, তোমার কিন্তু ওই হিসাবে ট্রিম দ্য ফ্যাট, লোক কমাইতে হবে, খরচ কমাইতে হবে। তো ওই সময় ওনারা আপনার 85 থেকে 90s পর্যন্ত কিন্তু তখনও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ক্রিম ছিল, এই জন্য এই ইন্ডাস্ট্রিতে ফ্যাট ছিল, ফ্যাটটা ট্রিম করার রিকোয়ারমেন্ট ছিল। এখন কিন্তু না ফ্যাট আছে ট্রিম করার জন্য, না কিন্তু মিট আছে, এখন কিন্তু আমরা বোন নিয়ে আছি। সো এটা we have gone to a point যেখানে it is no longer sustainable to think that industry এইভাবে করেই সার্ভাইভ করবে। ইন্ডাস্ট্রিতে কিন্তু চেঞ্জ আসতে হবে, এবং চেঞ্জ আসছে, বাট
চেঞ্জ অনেক স্লো ভাবে আসছে। আমাদেরকে সাস্টেইনেবিলিটি দিকে চিন্তা করতে হবে। সাস্টেইনেবল শুধু আমি যদি চিন্তা করি যে আমার অপারেশন, আমার ইউনিটটা অ্যাট দ্যাট লেভেল যদি আমি চিন্তা করি যে আমি আমার ফ্যাক্টরিটাকে গ্রিন ফ্যাক্টরি করলাম, ইকো ফ্রেন্ডলি করলাম এবং আমি সাস্টেইনেবল হয়ে গেলাম, আমি মনে করি এই ডাইরেকশনটা রং। আমরা কিন্তু পৃথিবীতে সব থেকে হাইয়েস্ট ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আছে, হাইয়েস্ট। সো দ্যাট ইজ নট দ্য সলিউশন, ইট ইজ পার্ট অফ দ্য সলিউশন, বাট দ্য আলটিমেট সলিউশন আমাদেরকে দেখতে হবে যে বায়ের যে ট্রেন্ডটা আছে, মানে আমাদের যে সোর্সিংটা হচ্ছে, অর্ডার সোর্সিংটা আমরা করছি, এই জায়গায় কিন্তু সাস্টেইনেবিলিটি হতে হবে। কারণ আমার টপ 5 বায়ার্স অফ বাংলাদেশ, they're importing over 60% of our garments. তো যদি 5টা ব্যক্তি এসে 4,000 4,500 ফ্যাক্টরির সাথে নেগোশিয়েট করে, who has the bargaining power? Of course the buyers have the bargaining power. এই জায়গায় এসে আমরা ওভার কম্পিটিশনে ফেস করে আমরা একজন আরেকজনের প্রাইস আন্ডারকাট করি এবং অ্যাকর্ডিংলি দেখা যায় যে লোয়েস্ট প্রাইসটাই কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আগামী সিজনে এসে। এই জিনিসটা কিন্তু সাস্টেইনেবল হবে না ইন দ্য ফিউচার। কারণ আপনি কতটুকু পর্যন্ত আপনার কিন্তু ফ্যাট চলে গেছে, মিট চলে গেছে, এখন ইউর ফাইটিং উইথ দ্য বোন। হাউএভার আমি প্রথমে নেগেটিভটা বললাম, পজিটিভ সাইডটা হচ্ছে যদি আপনি দেখেন আমাদের গ্রোথ ট্রেন্ডটা প্রি কোভিড, আমাদের গ্রোথ ট্রেন্ডটা আমরা কিন্তু পার্টিকুলারলি হাই এন্ড প্রোডাক্টগুলি আগে করতাম না, আমরা প্রাইমারিলি কিন্তু লো এন্ড প্রোডাক্টগুলি করতাম। আমরা এখন কিন্তু হাই এন্ড প্রোডাক্টের দিকে যাচ্ছি। আমরা এখন আপনার স্যুট বানাচ্ছি, আমরা ড্রেস প্যান্টস বানাচ্ছি, আমরা হাই এন্ড লেদার জ্যাকেটস করছি। এই ধরনের বিভিন্ন কিন্তু ইনোভেশন আমরাও হাই এন্ড প্রোডাক্ট করার জন্য কিন্তু আমরাও করছি। টেকনোলজিক্যাল ইনোভেশন যেটা সবুর খান সাহেব বললেন যে টেকনোলজিক্যাল ইনোভেশন, এটা কিন্তু এমন একটা, এটা ইউনিভার্সাল, এটা আপনি বাধা দিতে পারবো না। এই ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটা এসছে, প্রি কোভিড এসছে। এই কারণে আমরা এখন পর্যন্ত কিন্তু সার্ভাইভ করে যাচ্ছি এবং আমি মনে করি এই কোভিডের সিচুয়েশনে এই ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভ্যাকসিনেশন পেয়েছে ফ্রম দি অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে, এটার জন্য কিন্তু আমরা ওই সময় সার্ভাইভ করেছি, না হলে কিন্তু ইট উড হ্যাভ বিন ভেরি ডিজাস্ট্রাস। আমাদের ওয়ার্কাররা, ওদের কিন্তু লাইফটা তখন সাস্টেইনেবল হইতো না। তারা কিন্তু এই যে প্রিকশন যেগুলি নিতে পেরেছে, এটা কিন্তু পারতো না। এবং এটা আমি মনে করি এটা দেশের জন্য, জাতির জন্য একটা বড়, একটা বিশাল একটা জয়। এইটা আমরা যদি ফেল করতাম, শুধু ইন্ডাস্ট্রি না, দেশ কিন্তু একটা খুবই ক্রিটিক্যাল জায়গায় যেত। অ্যান্ড আলটিমেটলি আমরা যদি গভর্নমেন্টের এই সাপোর্টটা সবসময় পেয়ে এসছে এই ইন্ডাস্ট্রি ট্রেডিশনালি, বাট গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক খুবই এক্সাইটিং একটা টাইম আসবে এই ইন্ডাস্ট্রির জন্য, যখন অনলাইন সেল, আমি একটা কথা আপনাকে আগে বলেছি যে বায়ার ট্রেন্ড আমাদেরকে বুঝতে হবে, বায়ার্স ট্রেন্ড এবং আলটিমেট কনজিউমার কি করছে। আলটিমেট কনজিউমার ইন আমেরিকা, এখন আপনি ম্যারিল্যান্ডে বসে বা টেক্সাসে বসে বা আপনি ক্যালিফোর্নিয়াতে বসে, ইউ আর নট গোয়িং টু ওয়ালমার্ট এনিমোর, ইউ আর অর্ডারিং ইট অনলাইন, ইউ আর অর্ডারিং অন ওয়ালমার্ট অথবা অ্যামাজন, এগুলি কিন্তু সব অনলাইন চলে যাচ্ছে। আপনি ইন্ডিটেক্স দেখেন, ওনার্স অফ জারা, তারা কিন্তু এখন দে হ্যাভ ইনভেস্টেড ওভার $5 billion। তারা কেন ইনভেস্টমেন্টগুলি করছে অনলাইন প্ল্যাটফর্মে? বিকজ তারাও জানে যে, যেরকম সবুজ সাহেব একটা কথা বললেন যে এই আমরা বিভিন্ন ওয়ার্ল্ড কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, তারাই বলছে আমরা আগামী বছর থেকে আমরা ভার্চুয়ালি করি। বায়াররাও কিন্তু এই মজাটা পেয়ে যাচ্ছে। আই এম টকিং অ্যাবাউট এন্ড কনজিউমার। সে চিন্তা করছে আমি যাব, গাড়ি পার্কিং করব, এত মানুষের মধ্যে ঠেলাঠেলি করে আমি 2টা টি-শার্ট কিনবো, এর থেকে ভালো আমি বাসায় সোফা বসে আমি অর্ডারটা দিই। কিন্তু এই জায়গাটাতে আমরা কিভাবে অ্যাসিস্ট্যান্স দিব টু দোজ বায়ার্স, দ্য কোম্পানি যারা এটা বিক্রি করছে, কোম্পানিজ লাইক অ্যামাজন, কোম্পানিজ লাইক ওয়ালমার্ট, আমরা ওদের ইকোসিস্টেমে হাউ ডু উই ফিট ইন? এই জায়গাটাতে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল 4.0 রেভলিউশন যেটা আসবে বা আসার দরকার, এইখানে কিন্তু বাংলাদেশের একটা বড় একটা ভূমিকা থাকবে। অ্যান্ড ইফ গিভেন দি অপরচুনিটি, যে সরকার যেভাবে আগে হিস্টোরিক্যালি এই ইন্ডাস্ট্রিকে ব্যাক করেছে থ্রু পলিসি, আমি अगेन একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা বদনাম আছে যে আমরা সবসময় সরকারের কাছে হাত পাতি বা কিছু, বাট সবচেয়ে প্রভাবশালী হাত পাতার ব্যাপারই তো না, সুযোগ সুবিধা যা আছে এই অ্যাসোসিয়েশনই সব কিছু নিয়ে নেয়। বাট আমি মনে করি মোর দেন দ্যাট আমাদের দরকার পলিসি সাপোর্ট। এই ধরেন আমরা সাস্টেইনেবিলিটির কথা যদি বলি, আমি যদি সরকারি যে কোনো একটা ট্রেড ফ্যাসিলিটেটিং ডিপার্টমেন্টের কাছে যাই, যেটা চাইনাতে 2 ঘন্টা লাগবে বা আধা ঘন্টা লাগবে, ওইটা আমার এখানে যদি 2 ঘন্টার জায়গায় 2 দিন লাগে,
আমি কিন্তু 2 দিনের জন্য পিছিয়ে গেলাম। Right. তাহলে আমি অনলাইন সেল প্ল্যাটফর্ম যেটা কিন্তু খুবই ফাস্ট, এই জায়গায় কিন্তু আমি আম লুজিং আউট অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এন ইন্ডাস্ট্রি, অ্যাজ এ নেশন। আমরা এই জায়গাটাতে অ্যাজ এ নেশন উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। পুরো জাতি এটা নিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে, শুধু এটা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য না, সকল এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কিন্তু এখন এটা নিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে পলিসিগতভাবে আমরা এটা এফোর্ড করতে পারি। কারণ 2024 সালের পরে যখন আমরা গ্র্যাজুয়েট করবো ফ্রম এলডিসি, আমরা কিন্তু নো লঙ্গার আমরা জিএসপির আওতায় থাকবো। তখন কিন্তু আমাদের প্রোডাকশন, আমাদের এফিসিয়েন্সি, আমাদের কোয়ালিটি অফ প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, শুধু গার্মেন্টস নয়, বাকি সকল এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। সো আই হোপ দ্যাট আমরা উইল হ্যাভ এ ন্যাশনাল কনভারসেশন অন দিস ম্যাটার। মিস্টার সবুর খান, যেটি মিস্টার দানিয়েল বলছিলেন যে এই যে ট্রিম করা দরকার, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা সারা বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে, এআইয়ের কথা বলি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, অটোমেশনের কথা বলি, কিন্তু বাংলাদেশের মতো এত জনবহুল একটি দেশ যার জনসংখ্যা বিশাল, এই জনসংখ্যা যদি এই এআই, অটোমেশন, এই ট্রিম করার দিকে যায়, তাহলে তার যে ব্যবহার, তাকে যে কাজে লাগাতে হবে, যে কর্ম যারা হারাবে, এমনিতেই প্রচুর সংখ্যক বেকার আছে, তাদের জন্য আসলে কি সাজেস্ট করছেন আপনারা নীতি নির্ধারকদের জন্য? আপনাদের সাজেশনসগুলো কি, বা তাদের জন্য উপায় কী হবে, সেটি একটু আপনাদের মাথায় কি একটু আপনাদের দুজনের কাছ থেকে আমি শুনতে চাইব। এবং আপনার কাছ থেকে আরও শুনতে চাইব যে প্রশ্নটা আমি করেছিলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটি বা আপনাদের মতো আরও হয়তো কিছু ইউনিভার্সিটি অনলাইনে বা ভার্চুয়াল এডুকেশনে খুব ভালো করছে, কিন্তু এর বাইরে যারা আছে, এই যে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমি ইউনিভার্সিটি লেভেলের নিচের যদি দিকে তাকাই, আমাদের কলেজ লেভেলে বা মাধ্যমিক লেভেলে বা প্রাইমারি লেভেলে, তাদের এডুকেশনগুলো আসলে ভার্চুয়ালি দেওয়ার উপায় কি হবে? এক হচ্ছে ইন্টারনেটের স্পিডের প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যেমন আমার বাচ্চারা এই পরে আমি দেখি অনেক সময় বলা হচ্ছে যে যখন এক্সাম নেওয়া হচ্ছে 3-4টা ডিভাইস নিয়ে বসতে হচ্ছে। ঠিক আছে, কারণ কিন্তু এটি তো আসলে সবার জন্য পসিবল না, যাদের জন্য পসিবল না তাদের জন্য পরামর্শ কি, বা তাদের জন্য কি রাষ্ট্র কি উদ্যোগ নেবে? আপনারা যারা প্রাইভেট সেক্টরে উদ্যোক্তা আছেন বা এই সব বিষয় নিয়ে কাজ করেন, ভাবেন, তারা আসলে কি পরামর্শ দেন বা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? মিস্টার সবুর খান। দানিউলের কতগুলো পয়েন্ট আমার খুব ভালো লাগছে, যে প্রথম পয়েন্টটা দিয়ে আমি বলি তাইলে সলিউশনটা বের হয়ে যায়। প্রথম হচ্ছে যে প্রবলেম থাকবেই, প্রবলেম ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। কারণ যেমনি ভাবে দানিয়েল যে কথাগুলো বললো, যে একটা সময় কিন্তু অ্যামাজন যখন রিয়েলাইজ করতে সক্ষম হলো যে এই ধরনের একটা প্রবলেম তৈরি হবে, মানুষ হয়তো বা তার ঘরে বসে প্রোডাক্টটা পাবে, তখন সেখান থেকে কিন্তু অ্যামাজনের আজকের উত্থানটা, এবং অ্যামাজন কোন পর্যায়ে চলে গেছে আমরা মনে এখানে সময় আর নষ্ট না করেই বেটার। আমি কাম টু দ্য পয়েন্ট, আমি যদি বলি যে রাইট পয়েন্টে, যেমন আছে গার্মেন্টসও যেই কথাটা বললো, সাপ্লাই চেইন, সোর্সিং, প্রোডাক্ট সোর্সিং, বায়ারদের সাথে কম্পিট করে টিকে থাকা, এবং বাংলাদেশ এই যে এখন আপওয়ার্ড লেভেলে বা একটু বেটার প্রোডাক্ট চিন্তা করছে, এগুলো সবকিছু মিলেই কিন্তু আলটিমেটলি এটা হয় যে আমাদের সাস্টেনেবিলিটি প্রশ্ন। কারণ আমরা প্রবলেমটাকে কতটুকু আমরা অপরচুনিটি হিসেবে নিতে সক্ষম হচ্ছি, তার কারণ হচ্ছে যে আমাদের একটা দুর্বলতা আমাদের আছে। সেই দুর্বলতাটা হলো যে আমাদের গভর্নমেন্ট থেকে এবং প্রাইভেট সেক্টর দুই পক্ষ থেকে কিন্তু গবেষণাতে আমরা কিন্তু খুবই অপ্রতুল। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, এআই কিন্তু এত শক্তিশালী যে আমার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আমি যদি গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, আমি কিন্তু 99% ইনফরমেশন কিন্তু আমি গুগল থেকে বের করে নিয়ে আসতে পারি, যে মানুষ সকালবেলা কোন ধরনের প্রোডাক্ট চায়, মানুষ দুপুরে কোন ধরনের প্রোডাক্ট চায়, মানুষ বিকালে কোন বয়সের, কোন এলাকার, কোন রিজিয়নের, বনানীর লোকজন কি চায়, ধানমন্ডির লোকজন কি চায়, বাড্ডার লোকজন কি চায়, এটা কিন্তু খুব সহজেই কিন্তু এখন বের করা সম্ভব। এই জন্য আমার কারো কাছে যেতে হবে না। আগে এর জন্য কিন্তু যেটা দানিউল বললো যে 2 বছর 3 বছর ওয়েট করতে হইতো, এখন কিন্তু সেটা দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো আমার মনে হয় জিল্লুর সাহেব যে কথাগুলো বললেন যে হ্যাঁ সমস্যা তো থাকবেই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামে গঞ্জে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের ম্যানেজমেন্ট কতটুকু কমিটেড। এখন আমি যদি মনে করি যে আমি ছোট করার জন্য বলছি না, আমি মনে করি তাদেরও কিন্তু কমিটমেন্টের অভাব আছে। যে কেন আমি কথাটা বলছি, আমি খুব জোর গলায় কথাটা বলছি এই কারণে যে আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রীর সমন্বয়ে আমি কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা ভলান্টিয়ারি আমরা একটা অফার দিয়েছি, এখনো যেটা বলবৎ আছে, সেটা হলো যে কলেজ এবং স্কুলগুলো বিনা পয়সায় তারা অনলাইন ফ্যাসিলিটি ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ভেরি ফিউ আসেই না, তাদের ভিতরে ওই যে একটা জড়তা, এই মনে হয় প্যান্ডামিক ঠিক হয়ে যাবে, এই কালকে সকালেই হয়তো আমরা দেখবো যে ভ্যাকসিন চলে আসছে। তার মানে কি, তার মানে আমরা পরিবর্তনটা হতে চাচ্ছি না। এবং একইভাবে কিন্তু আপনি তো জানেন যে সারা দেশে এই যে কত ল্যাব করা হলো স্কুলগুলোতে, এবং অনেক ল্যাবেই অনেক কিছু নাই, ল্যাবের মধ্যে কম্পিউটার সব নষ্ট হচ্ছে, কোথাও টিচার নাই, কোথাও ছাত্র নাই, এরকম অবস্থার মধ্যে আছে।
এটা ওই যে কারণটা বললাম একটু আগে, যে আমাদের প্রপার অ্যানালাইসিস নাই। তো আমি একটা ল্যাব সেট করতে যাওয়ার আগে আমাকে যে অ্যানালাইসিস করতে হবে, যেমন গবেষণা আমি নাই আপনি বলছেন, জি। আমি প্রায় যে R&D। কথাগুলো বলতাম সরকারের সাথে, কারণ যেহেতু আমি বিভিন্ন সময় গভর্নমেন্টের বিভিন্ন নীতি নির্ধারণ মহলে ছিলাম, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমি যে কথাগুলো বলতাম এগুলো কেউ মানতো না। এবং আপনি আমি জানেন কিন্তু যে এই প্রথম যে একটা একটা ট্যাব এক সময় বিতরণ করা হলো সারা রাইট, দেশে, দোয়েল দোয়েল। দোয়েল ট্যাব, এবং সেই ট্যাবের কি অবস্থা আমরা কম বেশি সকলেই শেষ পর্যন্ত জানি আমি যে। একটা কথা বলি যে আমি গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রিতে আমি এই কমিটিতে ছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। যখন মাল্টিমিডিয়া ক্লাসরুম গুলো করা হয়, আমার বক্তব্য ছিল আগে আপনারা লোকদেরকে ট্রেনিং দেন, ট্রেনিং দেওয়ার পরে আপনারা মিনিমাম একটা স্কুলে 2 জন 3 জন করে ট্রেনিং দেন, ট্রেনিং দেওয়ার পর আপনারা কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্টে যান। কিন্তু ওই যে আমি জানি না ওনাদের হয়তো যারা আলটিমেট গভর্নমেন্টে, কিন্তু আমি বলবো যে প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্টের মিনিস্টারদের কিন্তু পলিসিগুলো ভালো থাকে, কিন্তু যারা এটা দায়িত্ব অবস্থায় থাকে তারা কিন্তু এটাকে অন্য খাতে নিয়ে যায়। কারণ এটা তো একটা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না যে উনি মাল্টিমিডিয়ার ক্লাস বা কম্পিউটার ল্যাব বা ইন্টারনেটের যে ফ্যাসিলিটিগুলি গ্রামে গঞ্জে দিচ্ছে সেগুলো ব্যবহার কতটুকু হচ্ছে। আপনি দেখবেন যে এখন সরকারের অনেকগুলো ভালো ভালো উদ্যোগ কিন্তু শুধুমাত্র প্রপার পলিসি এবং প্রপার ইমপ্লিমেন্টেশন প্লাস প্রপার গবেষণার কারণে কিন্তু ব্যর্থ হচ্ছে। এখন আমি যদি একটা কথা বলি যে 2010 সালে আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক কথাই বলেছে, কিন্তু আজকে সবাই বলে যে তুমি কিভাবে 2010 সালে এই প্ল্যানিং করতে সক্ষম হলাম। এখন আজকে কিন্তু আমাদের কিন্তু সাকসেসের পিছনে এটা একটা কারণ, কারণ আমরা 35,000 ল্যাপটপ ইতিমধ্যে ছাত্রদের হাতে আমরা বিনা পয়সায় তুলে দিতে পেরেছি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি এই কারণে যেটা বলবো যে আমার কাছে যেটা মনে হয়, আমি দানিউলের সাথে একটা জায়গা আমি একটু উদাহরণ দিলে আমার মনে হয় ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি ডেফিনেটলি আমার যদি বড় পরিচয় হচ্ছে আমি কম্পিউটার ব্যবসা করি এবং আমার কোম্পানি বা আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, অথবা আমি যদি বলি আমার কোম্পানি বাংলাদেশের প্রথম আইটি কোম্পানি হিসেবে ড্যাফোডিল কম্পিউটার পাবলিক লিস্টেড। আমি এই প্রেক্ষাপট থেকে একটা কথা বলতে চাই যে আমি কিন্তু প্রথম বাংলাদেশে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু 95, 96, 97 একচ্ছত্র ভাবে কিন্তু বিদেশি ব্র্যান্ডগুলো আমরা রিপ্রেজেন্ট করতাম। তো একটা সময় কিন্তু দেখা গেল এইচপির বাংলাদেশে কিন্তু কম্পিউটার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ছিলাম আমাদের কোম্পানি, কিন্তু যখনই তারা আমরা দেখলাম যে 2 জনকে ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে দিল, তখন কি হলো যে এই কথাটা দানিয়েল বললো, দেখা গেলো আমাদের সবাই কি বলা হতো যে তোমার এই শিপমেন্টটা তোমাকে দেওয়া হলো, অন্য এই আরেকটা আর 2টা কম্পিটিটরকেও তাই বলা হতো। যখন আমরা গুডস ঘরে নিয়ে আসতাম আমরা নিজেরা নিজেরা ফাইট করতাম, নিজেরা নিজেরা ফাইট করে কি হতো, একটা সময় আমি লক্ষ্য করলাম যে আমাদের ওই যে যেটা বললো, আমি অবশ্য অন্যভাবে বলি যে আমাদের কাপড় চোপড় নাই শরীরে, আমরা একদম টোটাল উইদাউট ক্লথ আমরা কিন্তু চলা শুরু করলাম। দেন আই টুক দ্য ডিসিশন যে না আমি এইভাবে চলতে পারবো না। দেন আমি কিন্তু আমার নতুন নিজের ব্র্যান্ড পিসে ইন্ট্রোডিউস করি, বাট আই এম ওয়ান সেন্স আই এম লাকি, ওয়ান সেন্স ব্যাড লাকি, ওই সময় আর কেউ আসে নাই। কিন্তু আজকে আপনি লক্ষ্য করেন যে ইলেকট্রনিক্স বা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স গুলোতে লক্ষ্য করুন যে লোকাল প্রোডাক্ট ডেভেলপ করার কারণে কিন্তু আমাদের কিন্তু যে ইকোনমিতে তাদের যে দাপট, এটা আমার কাছে খুবই ভালো লাগে, উই ফিল প্রাউড। আমার কাছে মনে হয় যে আমি দানিউলের একটা কথার সাথে একমত, এখন সময় আসছে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা। আজকে যারার কথা বলা হইলে কেন বাংলাদেশে যারা হবে না? আমি তো প্রথম যেদিন যারা নাম শুনি আমার কাছে প্রথম মনে হয়েছিল যে যারা নামটা তো বাংলাদেশি সম্ভবত কোন কোম্পানি করেছে। তো আমার কাছে এটা আমি অনেক আগের কথা বলছি। তো এই জন্য আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে কিছু ব্র্যান্ড কিন্তু এখন হওয়ার সময় আসছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে অ্যাটলিস্ট 7টা 10টা কোম্পানি একত্রিত হয়ে একটা ব্র্যান্ডকে তারা যদি রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডে, আমার কাছে মনে হয় তারা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তারা অবশ্যই আমি মনে করি তারা নিউ ইয়র্কে বা তারা লন্ডনে হেডকোয়ার্টার করতে পারে, এবং আমি মনে করি যে গভর্নমেন্ট কিন্তু এইসব ক্ষেত্রে যথেষ্ট উদার। কারণ গভর্নমেন্টের একটা ভালো দিক হচ্ছে ব্যবসায়ীদেরকে গভর্নমেন্ট এনকারেজ করার কারণে ইকোনমিতে কিন্তু ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের কমোডিটি দিয়ে কিন্তু ইকোনমি সাস্টেইন করছে। আপনি বাজেটের পুরো অংশটা কারা দিচ্ছে? ব্যবসায়ী এবং আমাদের কনজিউমার, মানে দ্যাট ইজ লোকজন যেটা কেনাকাটা করছে যেখান থেকে তারা যে ভ্যাট দিচ্ছে, তার মাধ্যমেই কিন্তু আজকে আমাদের ইকোনমিতে বাজেটে দিয়ে এত বিরাট বাজেট আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে বলবো যে এখানে আমি গভর্নমেন্টকে খুব ধন্যবাদ দিই যে গভর্নমেন্ট কিন্তু ব্যবসায়ীদেরকে যত রকম প্রসার, আপনি দেখেন যে বেশ কিছু কোম্পানি কিন্তু বাইরে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে এবং গভর্নমেন্টের কাছে আবেদন করেছে, এবং গভর্নমেন্ট কিন্তু আগে খুব রিজিড ছিল, বাট গত 7-8 বছরে আপনি লক্ষ্য করেন গভর্নমেন্ট আমার জানা মতে অ্যাটলিস্ট 50+ কোম্পানি কিন্তু বাইরে কিন্তু তাদের ফ্যাক্টরি করা, ইনভেস্টমেন্ট করার জন্য অফিসিয়ালি কিন্তু অনুমোদন দিয়েছে। যার কারণে কিন্তু এখন এই যে মানি লন্ডারিং, আমি মনে করি যাদের হোয়াইট মানি আছে তারা কিন্তু এখন আর ব্ল্যাক মানি লন্ডারিং এ যাওয়ারও প্রশ্ন আসে না। তো সেই কারণে আমি বলবো যে আমাদের প্রবলেম আছে, এটা আমিও স্বীকার করি, কিন্তু একইভাবে অপরচুনিটিও আছে। আপনি দেখবেন যে আমাদের অপরচুনিটি গুলো কোত্থেকে আসে। আমি যদি বলি কালকে সকালবেলায় আপনি যদি বলেন যে কিভাবে আমরা টেকনোলজির বর্তমান এই ব্যান্ডউইথ এই টেকনোলজিকে ব্যবহার করে আমরা শিক্ষা ব্যবস্থা প্রতিটি স্কুল কলেজে পৌঁছাতে পারি,
এই ব্যাপারে যদি একটা প্রপার গবেষণা নেওয়া হয়, আমি নির্ঘাত বলতে পারবো যে উইদিন 15 ডেজের ভিতরে ইউ উইল গেট দ্য ফ্যান্টাস্টিক সলিউশন। সলিউশন আমাদের হাতেই আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে। আমাদের বহু প্রোডাক্ট আপনি দেখুন, আমি কিছুদিন আগে অনলাইনে আমি গিয়ে দেখলাম যে টপ অনলাইন সাপোর্টের যে সলিউশন আছে, এবং আমাদের বাংলাদেশের 99% পিপল জানে না, সেই টপ অনলাইন প্ল্যাটফর্মের 3টা প্ল্যাটফর্ম, কিন্তু থার্ড প্ল্যাটফর্মটা কিন্তু বাংলাদেশি কোনো একটি গ্রুপের করে, এবং তারা তাদের কোম্পানির পরিচয় দেয় না, তাদের পরিচয় দেয় না। তার মানে কি, তারা পরিচয় দেন এই কারণে যে বাংলাদেশি পরিচয় দিলে হয়তো তাদের মার্কেট ভ্যালু কমে যেতে পারে। তার মানে উই হ্যাভ লট অফ ট্যালেন্ট পিপল, যেটা আমরা জানিও না। তো এই ট্যালেন্ট পিপলদেরকে কিন্তু আমরা এখন ব্র্যান্ডিং এ কাজে লাগাতে হবে। আমরা আমাদের যে বর্তমান যে প্রবলেম গুলো আছে, আমার কাছে মনে হয় যে আমি একটু আগেই যেটা উদাহরণ দিলাম, যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু মাত্র 2 মাস ইনিশিয়েটিভ নিয়ে তারা কিন্তু ট্রু অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে। এবং আপনি যে কথাগুলো বললেন যে মাঝে মধ্যে ডিভাইস চেঞ্জ করতে হচ্ছে, ইন্টারনেট, এগুলোর কিন্তু সলিউশন চলে আসছে। আমি এত অল্প পরিসরে বোঝাচ্ছি না, তার কারণ হচ্ছে এখন কিন্তু আপনার লট অফ যেটাকে বলা হয় সলিউশন চলে আসে। আপনার পিসি যেই জায়গায় হ্যাং করবে, ঠিক ওখান থেকে আপনি পরবর্তীতে শুরু করতে পারবেন। আপনার যদি ডিভাইসে আপনি কোথাও কোনো কপি পেস্ট করেন, আপনি যদি কোনোভাবে ইভেন আপনাদের দৃষ্টি এক পিসি থেকে আরেক পিসিতে সরান, আপনি যদি একটা ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজারে যান, আপনাকে সাথে সাথে কিন্তু প্রক্টরিং মাধ্যমে, অনলাইন প্রক্টরিং এ কিন্তু আইডেন্টিফাই করে দিবে যে আপনি কিন্তু আরেকটা ব্রাউজারে যাচ্ছেন এবং হ্যাং করে দিবে। তো এই জন্য বলছি যে এভরি সলিউশন ইজ দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে হাউ মাচ উই হ্যাভ দ্য গুড ইন্টেনশন টু ইউটিলাইজ দ্য সিস্টেম। কারণ আমরা শুধু সারাদিন আমাদের এই যে বারবারই বলি যে আমাদের অনলাইনে গেলেই দেখি আমরা শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, পজিটিভ দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা খুব কম হয়, এবং পজিটিভ লোকগুলো নিয়ে আলোচনা কম। জি, মিস্টার দানিয়েল। জি, এআই এর ব্যাপারটা আমার কাছে মনে হয় এই ডিসকাশনটা কিন্তু গ্লোবাল একটা ডিসকাশন, যে whether or not AI will replace the workers. আমি ব্যক্তিগতভাবে মনে করি AI will never replace workers, it will never replace humans. যেরকম শবীর খান সাহেব বললেন যে গুগলের মাধ্যমে, গুগল হ্যাজ অ্যান AI, one of the most powerful AI in the world. আমরা তো গুগল ইউজ করছি। তো what is Google allowing us to do, or this AI? Let's talk about the AI. It makes us smarter. That is what it does. আমার ওয়ার্কার, আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে এআই এর মাধ্যমে এই তথ্যটা বাইর করতে পারি যে আমার কোন অপারেটর কোন টাইপ অফ অপারেশনে সে বেশি এফিশিয়েন্ট। সো ফর ইনস্টেন্স ধরেন যে কোনো একটা প্রসেস, সে সকল প্রসেস সে করতে পারে, কিন্তু একটা পার্টিকুলার প্রসেস সে বেশি ভালো পারে। এখন আমি ওইটা যখন ফ্যাব্রিক দিব, যে এটা ডেনিম হলে তার এফিসিয়েন্সি কত, এটা যদি আপনার অন্য ফ্যাব্রিক হয় তখন তার এফিসিয়েন্সি কত, এই জিনিসগুলি কিন্তু তথ্য আমি ইনস্ট্যান্টলি আমি মানুষ থেকে জানতে পারবো না। আপনি যদি 20টা ওয়ার্কার হয় আপনি কিন্তু জানতে পারবেন, কিন্তু যখন আপনার কাছে 2000 ওয়ার্কার হবে আপনি কিন্তু এই তথ্য জানতে পারবেন না। যদি আপনার কাছে এআই থাকে, প্রপারলি ডেভেলপড এআই, সেই তথ্যটা আপনি পাবেন, এবং তখন আপনি আপনার ওয়ার্কারদের থেকে, আপনার এমপ্লয়ীদের থেকে দের বেস্ট এবং অপটিমাম লেভেল অফ এফিসিয়েন্সিটা আপনি কিন্তু বের করে আনতে পারবেন। যেটা একটা কথা হলো যে সবাই বস হয় কিন্তু সবাই লিডার হয় না, এটা শবীর খান সাহেব বললেন কিছুক্ষণ আগে। তো লিডারশিপের জন্য আপনার টুলও লাগবে, এবং এআই ইজ দ্যাট টুল। এই জেনারেশনে, এই সময় এসে এআই ছাড়া এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 আনা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং ব্র্যান্ডিং এর একটা কথা এসছে, আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ শবীর খান সাহেব। উনি বললেন যে আমাদের এখন সময় এসছে, মানে আমরা অন্যের ব্র্যান্ড তৈরি করে দেব না, আমরা নিজেরা করব। হ্যাঁ, তো এটা দেখেন এই অনলাইন প্ল্যাটফর্মগুলি যেরকম অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে আমরা কিন্তু ব্র্যান্ডিং করতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক ব্র্যান্ড আছে যেগুলো এখন ডিফাঙ্ক হয়ে গেছে। যদি আপনি কার ম্যানুফ্যাকচারিং এ দেখেন, টাটা বহু বছর ধরে কিন্তু স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে, টাটা মোটরস, কিন্তু আলটিমেটলি দে মেড মানি ওয়ান্স দে বট ল্যান্ড রোভার। ল্যান্ড রোভার যখন ফাইন্যান্সিয়ালি একটু খারাপ পজিশনে যায়, টাটা ওটাকে কিনে বিকজ তারা ম্যানুফ্যাকচারিংটা স্ট্রং, ব্র্যান্ডিংটা স্ট্রং না, তারা কিন্তু ওইভাবে করে জিনিসটা বাড়ায়। আমরাও কিন্তু একই জিনিস করতে পারি। আমাদের থেকে ভালো ম্যানুফ্যাকচারিং আই ক্যান গ্যারেন্টি পৃথিবীতে আর কোনো দেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এটলিস্ট করতে পারে না। তাহলে আমরা যদি এই ধরনের কিছু ভালো পপুলার যেসব ব্র্যান্ড আমরা জানি 90s ছিল, আমরা ছোট থাকতে অনেক ব্র্যান্ড দেখেছি 90s-এ, এখন কিন্তু ওইসব ব্র্যান্ড কিন্তু অলমোস্ট হারিয়ে গেছে। এখন আমরা দেখি জারা, এখন আমরা দেখি H&M, কিন্তু তখন কিন্তু আমরা অন্য কিছু ব্র্যান্ড দেখতাম। এই ব্র্যান্ডগুলিকে যদি বাংলাদেশি ম্যানুফ্যাকচারারদের একটা ওয়ে থাকে টু বাই, and then individually সেই ব্র্যান্ডটা সে ওন করে, সে যদি ডিস্ট্রিবিউট করে থ্রু অ্যামাজন, আপনি তো এখন আর ওইখানে স্টোর নিজে থাকার দরকার নেই। আপনি অ্যামাজনের এই মেকানিজমটা
লজিস্টিকটাকে ইউজ করে যদি আপনি করতে পারেন, যদি আমাদের ওই সাপোর্ট সিস্টেম থাকে দেশে পলিসিগতভাবে, তাহলে এটা সম্ভব। আমরা বেস্ট ব্র্যান্ড বাংলাদেশ থেকে আমরা কিন্তু করতে পারবো, এটা আমাদেরকে থামানোর মতো কোনো শক্তি নেই। আমরা একেবারেই শেষ প্রান্তে যে ছোট্ট করে যদি আপনি আমাকে উত্তর দেন, সেটা হচ্ছে যে আমরা সবসময় আলোচনা করি বা এই অভিযোগ শুনি যে আমরা অতিমাত্রায় গার্মেন্ট শিল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। ডাইভার্সিফিকেশন দরকার, অন্যান্য শিল্প গড়ে তুলবার দিকে মনোযোগ দেওয়া দরকার। আপনার কি ধারণা আসলে কি করা উচিত এই নির্ভরশীলতা কমাবার জন্য? কমাবার উপায় কি? আমি মনে করি কমানো বা অন্য কমানো কিছু ছাড়া বাড়ানো, বা অন্যভাবে বাড়ানো এই বাড়ানো, খাতকে right. কিভাবে? জি, খুব ছোট্ট করে 1 থেকে 1.5 মিনিট সময়, আমার হাতে আর সময় নেই। জি, আমি মনে করি স্বাভাবিকভাবে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিকে ফোকাস না করে, আমরা এই ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি ফোকাস দরকার। এখানে আপনার 44 লাখ ওয়ার্কারের থেকেও বেশি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ হচ্ছে, আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এখন কিন্তু একটা বড় জায়গা যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এক একটা কোম্পানি কিন্তু আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ওয়ার্কার, এজেন্ট এবং এমপ্লয়ি নিয়োগ করা এবং তাদেরকে সার্ভিস করা, এই ক্যাপাসিটি কিন্তু রাখে। যদি যেভাবে করে এখন ইদরার চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির সাহেব, ওনারা যেভাবে করে এখন আগাচ্ছেন, আমি বিশ্বাস করি যে ইন্স্যুরেন্স সেক্টরটা আগামীতে গার্মেন্ট সেক্টরের মতোই কিন্তু একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং যদি সাবর খান সাহেবের মতো একাডেমিক্সরা যদি একটু ইউনিভার্সিটি লেভেলে যদি ইন্স্যুরেন্সের উপরে যদি একটু পড়াশোনা বাড়ানোর সুযোগ করে দেয় আমাদেরকে, তাহলে আমরা এই সেক্টরটাকেও ইনশাল্লাহ আগামীতে একটা ম্যাসিভ, একটা মেজর সেক্টর অফ বাংলাদেশ আমরা বানাতে সক্ষম হব। মিস্টার সবুর খান, আমরা শেষের দিকে একেবারে জাস্ট ফাইনাল রিমার্কস। আমার কাছে কনক্লুশনটা যেটা মনে হয় যে আজকের কথাতে একটা ভালো পয়েন্ট আসলো, এবং আমার মনে হয় যে তৃতীয় মাত্রা থেকে রিকমেন্ডেশনটা আসতে পারে যে কোভিড এর কারণে পৃথিবীতে অনেক নাম করা ব্র্যান্ড কিন্তু এখন বিক্রি হয়ে যাচ্ছে। লট অফ, আমার মনে হয় পত্রিকা খুললেই কিন্তু আমরা দেখতে পারি। এবং আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টকেও এখানে কিন্তু এনকারেজ করা উচিত ব্যবসায়ীদেরকে। তারা যদি বাংলাদেশের কোনো কোম্পানি যদি গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে বা একসাথে যদি, যেটাকে আমরা বলি যে কম্বাইনেশন করে, যদি তারা বাইরের কোনো ব্র্যান্ডকে নিয়ে আসতে পারে, যেটা আমাদের দানিয়েলের উদাহরণটা খুব ভালো একটা উদাহরণ, যে টাটা যেভাবে ল্যান্ড রোভারকে তারা টেক ওভার করার কারণে তারা কিন্তু আলটিমেটলি এখন আবার আগের অবস্থানে ফিরে আসছেন। তো এইটা একটা বড় অপরচুনিটি হতে পারে। এবং অবশ্যই আমি আবারও বলবো যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ অ্যাগেইন ডাটা অ্যানালাইসিস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি, আমাকে ডাটা অ্যানালাইজ করতে হবে যে কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কোথায় যাচ্ছে। তো আমি সেই কারণে বলবো যে আমরা ট্রেন্ড যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু রাজনীতিও কিন্তু আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট কিন্তু রাজনীতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি মিডিয়া ক্ষেত্রে বলবো, রাজনীতির ক্ষেত্রে বলবো, মানুষের ক্যারেক্টার বলবো, সোশ্যাল নেটওয়ার্কিং বলবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডাটা অ্যানালাইসিস, দ্যাট ইজ প্রপার রিসার্চ করার প্রয়োজন। এবং এগেইন লাস্ট কথা বলে শেষ করবে, দানিউলের কথাটাতে আমি সম্পূর্ণ একমত, যেটা নিয়ে আমি ঢাকা চেম্বারের সভাপতি থাকা অবস্থায় কিন্তু এটা নিয়ে আমি অনেক ফাইট করেছি। ইন্ডাস্ট্রি একাডেমিয়া, এই দুই পক্ষের সম্পর্ক দরকার। এটা সারা পৃথিবীতে আপনি দেখেন, আজকে কোভিড এর যত ভ্যাকসিন তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আছে। সমস্ত ডেভেলপমেন্ট আসছে বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু আমাদের এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু মনে হয় সার্টিফিকেটধারী কিছু লোককে তৈরি করবে, এটাই সম্ভবত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কাজ এটা না। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণা করা, ইন্ডাস্ট্রির সাথে কথা বলা, ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করা, সরকারকে সাপোর্ট করা, যেখানে সরকার প্রপার ওয়েতে কাজ করতে পারছে না সেখানে প্রপার গবেষণা করে আমাদের একাডেমিশিয়ানরা সেই রেজাল্টটা বের করে দিবে, এবং সেটাই এসে কিন্তু শিক্ষা ব্যবস্থার সাথে সেটা পড়াশোনা হবে। তো এনিওয়ে, আই এম শিওর দ্যাট আজকে খুব ভালো আলোচনা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো যদি আমরা তুলে ধরতে পারি সরকার এবং নীতি নির্ধারণের মহলের কাছে, আমার কাছে মনে হয় যে সেটা ডেফিনেটলি আমাদের অর্থনীতিতে ভালো ইমপ্যাক্ট তৈরি হবে। ধন্যবাদ মিস্টার সবুর খান এবং মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েল এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অত্যন্ত কার্যকর এবং উপযোগী একটি আলোচনা হলো, এবং ইউজুয়ালি যে ধরনের আলোচনা আমরা করি না সেরকম একটি আলোচনা, কিন্তু খুবই প্রয়োজনীয় একটি আলোচনা আমার অতিথিরা করলেন। আমরা আলোচনা শুরু করেছিলাম কোভিড-19 আর বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ মোটামুটিভাবে সামাল দিয়েছে, কিন্তু কোভিড আসলে কোথায় নিয়ে যাবে, কতবার রূপ পরিবর্তন করবে, কি তার শেষ পরিণতি পৃথিবীকে সে কি দেখাবে, সেটি কিন্তু পৃথিবীতে কেউই এখন পর্যন্ত নিশ্চিত নয়। কাজেই এখনও কোনো আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।
বরং সামনের দিকে যে ধরনের ঝুঁকি আসতে পারে সেগুলো অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমার অতিথিরা বা কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন আলোচনার মধ্যে। এটি হচ্ছে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের দিকে খুবই মনোযোগ দেওয়া দরকার এবং এটি এখন আসলে প্রতিটি মানুষকে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় কিভাবে নিয়ে আসা যায় সেই পদক্ষেপ নেওয়া দরকার। সরকারকে এই বিষয়ে ভাবা দরকার, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এই বিষয়ে ভাবা দরকার এবং নাগরিকরা যেন সচেতন হয় সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। দুজনই নানা বিষয় নিয়ে আলোচনা করবার ক্ষেত্রে বলেছেন যে গবেষণা R&Dর কথা যেটা আমরা বলি সেটি বাংলাদেশ অত্যন্ত দুর্বল এবং এই দুর্বলতার কারণেই নানা রকমের বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অনেকটা ধোঁয়াটে ধারণা রয়েছে, পরিষ্কার ধারণা অনেক বিষয় নাই। এগুলো খুবই প্রয়োজন এবং ওনারা যেটি বলছেন যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপতিদের বা শিল্প প্রতিষ্ঠানগুলোর এক ধরনের সংযোগ থাকা দরকার। বাংলাদেশের শিল্পানুরাগীরা মানে আমি শিল্পপতি যারা বা ইন্ডাস্ট্রি যারা করেন ব্যবসায়ীরা তারা সাধারণত একাডেমিক্সদের সঙ্গে সংযোগটা স্থাপন করতে চান না, থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে সংযোগটা স্থাপন করতে চান না, সেটা খুবই জরুরি। আরেকটি বিষয় ওনারা খুব গুরুত্বের সঙ্গে বলেছেন যে কোভিডের কারণে পৃথিবীর বাংলাদেশে প্রথমে বলেছেন যে বাংলাদেশ ব্র্যান্ড মেকার হিসেবে পরিচিত, পৃথিবীর অনেক সেরা ব্র্যান্ড বাংলাদেশে তৈরি হয়, কিন্তু বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড এখন থাকা দরকার এবং যেটি পৃথিবীতে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। আলোচনা এটিও এসেছে যে বাংলাদেশ হয়তো কোনো ক্ষেত্রে খুবই ভালো করছে, কিন্তু যারা সেই পণ্য উৎপাদন করছেন তারা আসলে বাংলাদেশ পরিচয়টা দিতে চান না, কারণ তাতে তার পণ্য হয়তো বিক্রি হবে না। সেখানে যে সংকট আছে সেই সংকট কাটিয়ে উঠবার দিকে আমাদের রাষ্ট্রীয়ভাবেই মনোযোগ দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে কোভিড-19-এর কারণে বিশ্বের অনেক নামকরা ব্র্যান্ড এখন বন্ধ হয়ে যাচ্ছে, সেই ব্র্যান্ডগুলোকে বাংলাদেশি উদ্যোক্তারা যেন কিনে নিতে পারেন তার জন্য সরকারের উদ্যোগ থাকা দরকার, বাংলাদেশের ব্যবসায়ী বা শিল্পপতিদের উদ্যোগ থাকা দরকার এবং এখানে সরকারের যে সাপোর্ট দেওয়া দরকার, যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেটির জন্য সরকার দেয়, সেই বিষয়ে ওনারা পরামর্শ দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।